আরে সমীর যে, আরে মনোজ, বল। তা খবর সব ভালো তো? কেমন আছিস? কমাস হয়ে গেল, সেই কবে শিলার খোঁজে তুই আমার বাড়ি গিয়েছিলি? তা শিলার সন্ধান পেয়েছিলি? আরে আরে পেয়েছি মানে, যখন আমি বাড়ি ফিরি তখন দেখি আমার ঘরে। তোর ঠিকানা সে জানতো নাকি? আরে সে অনেক কথা, এখন এখন অত সব বলা যাবে না। এখন সে কোথায়? আমার বাড়িতে। তাই নাকি? তুই বিয়ে করেছিস? কই আমাদেরকে জানাসনি তো? আরে এত তাড়াতাড়ি কি করে ম্যানেজ করলি সব? আরে আমাকে তো বলতে দে। ও হ্যাঁ হ্যাঁ, বল বল বল। এখনো বিয়ে করিনি, তবে খুব তাড়াতাড়ি করতে হবে। তার মানে? আমি ঠিক বলতে পারছি না, বুঝলি, কোনটা আগে করব। আগে আগে লন্ডন যাব না আগে বিয়ে করব? এই মনোজ, তুই একটা মতামত দিতে পারিস বন্ধু? দেখ, আমি যেটা বলবো তুই হয়তো তার উল্টোটাই আগে করবি। তাই এই এই রকম সমস্যার সমাধানের কথা তুই আমাকে বলিস না। কি আর করি, যতদূর এগিয়ে গেছি তাতে করে আগে বিয়েটাই করে ফেলি। তারপর তারপর বিয়েটা করে লন্ডন গিয়ে পাঁচটা করে এলেই কিস্তিমাত। তুই শিলাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস তো? ভেবেছিলাম, বুঝলি, কিন্তু তার মানে তুই অন্ধ মানুষটার কাছে শিলাকে একা রেখে যাবি? আরে একা কেন হবে, বাবার কাছে তো ছিদামদা রইলই। কথাটা ঠিক, কিন্তু সে কি তোকে ছেড়ে থাকতে পারবে? আরে পারতেই হবে, আমি তো আর চিরকাল লন্ডনে গিয়ে থাকছি না। যতদিন না আমি লন্ডন থেকে ফিরে আসছি ঠিক ততদিনই। তা বিয়েটা কবে করছিস? বিয়ে বলতে আনুষ্ঠানিক বিয়েটা তো করা যাবে না, তাই ভাবছি। আরে অত ভেবে লাভ নেই, তুই শিলাকে নিয়ে একদিন আমার বাড়িতে একদিন বেড়াতে আয়। কেন কেন মনোজ? তোদের ভালোবাসা দেখে যদি আমি কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি, যদি কিছু লিপিবদ্ধ করতে পারি। আমার প্রেমের কাহিনী তুই লিখবি? আরে আমি লেখক নই, দার্শনিকও নই, আমি শুধু বন্ধুর কাছে বন্ধু। যাক, এখন আমি কি করব সেটাই বল। আনুষ্ঠানিকভাবে বিবাহটা সেরে নে, এর চেয়ে ভালো কিছু আমার মাথায় আসছে না। বাবা বাবা বোধহয় জানে, আমাদের আমাদের দুজনের সম্পর্কের কথা বাবা জানে, কিন্তু কিন্তু তা বলে বিয়ের কথা কি করে বলি? আগে আগে বিয়ে করে পরে পড়তে যাব বিদেশে, এটা। আরে এতে লজ্জার কি আছে? শিলাকে ভালোবাসিস, তার জন্য বিয়ের প্রস্তাব বাবাকে বলতে পারবি না? না, কারণ তুই ঠিক। তাহলে বাবার সামনে এই সামান্য কথাটা বলতে লজ্জা কিসে? আজই গিয়ে বল সামনের মাসেই তুই শিলাকে বিবাহ করবি। কিন্তু কিন্তু আবার কি? এই যাক, এসব কথা বাদ দে। এখন এখন তোর কথা বলতো, তোর ভালোবাসা। তোকে তো একদিন সবই বলেছি। আচ্ছা আচ্ছা, তোর কি মনে হয় তোর সঙ্গে রূপা তোর সঙ্গে রূপা কি পুরোটাই অভিনয় করেছে? দেখ, ওই রূপার নাম তুই আমাকে আর শোনাস না, বলিস না। ওই নামের কোনো মেয়েকে আমি আর কোনোদিন বিশ্বাস করতে পারবো না। মনোজ, এ তোর কিসের ভালোবাসা? আমি তো জানতাম ভালোবাসা কেবল গুণীকেই সম্মান করে না, ভালোবাসা তো অন্যায়কেও মেনে নেয়। তার মানে বন্যার জলের মতো রূপার কথাগুলো আমি নদীতে ভাসিয়ে দিয়ে ভালোবাসার ভিক্ষার ঝুলি নিয়ে আমি তার কাছে ছুটে যাব? আহ, তুই ছুটে যাবি কেন? সে হয়তো নিজেই এলো।
দেখ সমীর, বাজে কথা আমাকে বলিস না। যা নয় তা অনর্থক ভেবে কোনো লাভ নেই। যা করলে লাভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তুই যা করলে লাভ হবে তুমি তাই কর। হ্যাঁ, রাস্তার পিয়নের সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, আমাকে একটা চিঠি দিয়েছিল, আমি পরে দেখবো বলে পকেটে রেখেছিলাম। দেখ দেখ কে লিখেছে, দেখ। মনোজ সরকার। আরে কে দিয়েছে সেটা তো দেখ। ও হ্যাঁ, রূপা। দেখ দেখ ওর কি বলেছে ওর। হ্যাঁ হ্যাঁ, করছি। কি আর লিখবে? হ্যাঁ, ওই আমার বিবাহ তোমার নিমন্ত্রণ। ঠিক আছে, তুই তো আগে দেখ কি লিখেছে। আচ্ছা, প্রিয় মনোজ, আশা করি তুমি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমি কেবল মরতে বাকি আছি, কারণ আমার মামার চক্রান্তে পড়ে তোমায় ভুল বুঝেছি। আমি তোমাকে কত কুকথা বলেছি, কত অপমান করেছি, আর আজ আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমাকে পাবার জন্য কোনো চেষ্টা করতে বাকি রাখোনি। আর আর সেই আমি কি না তোমাকে অস্বীকার করেছি। আমি ভাবতে পারছি না লজ্জায় আমি এক্ষুনি মৃত্যুবরণ করতে যাচ্ছি। তোমার পাশে যাব সে মুখ আমার নেই। মৃত্যু আমার একমাত্র পথ। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, জীবনে তোমার কাছে অনেক কিছু পেয়েছি, যদি পারো আমায় ক্ষমা করো, নইলে স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। ইতি তোমার ভালোবাসার প্রতারণী, রূপা। আমি বলেছিলাম না রূপা চক্রান্তের শিকার। তুই ঠিক বলেছিলি, তুই ঠিক বলেছিলি সমীর। কোনো চাপ দেরি করিস না, যা রূপাকে ফিরিয়ে আন। চল সমীর, তুইও আমার সঙ্গে চল। সমীর বলে যে ছেলেটা ছিল, ওর প্রেমে পড়েছে শিলা। সেদিন আমি ভিক্টোরিয়া বেড়াতে গিয়েছিলাম, দেখলাম শালা একেবারে চুটিয়ে শিলার সঙ্গে প্রেমের গল্প করছে। এটা দেখি অগবন্ধ নয়, আমার গুরু আগে থেকে মাল বুকিং করে রেখেছে। আর ও বেটা আমি আড়াল থেকে সব শুনেছি। শালা মহাপুরুষের বাচ্চা, শালা শিলার গলাটাকে একেবারে জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ। গুরু, ওই বেটার বাড়িটা কোথায় জানেন? জানি জানি মানে, ওর বাপটা শালা বুড়ো অন্ধ, সেই তো বুড়ো ছিলাকে ওর বাড়িতে নিয়ে গেছে। আমি ওর পেছনে পেছনে গিয়ে ওদের বাড়িটা দেখে এসেছি। গুরু, ওই মেয়েকে পুরো পুত্রবধূ করবে? সমীরের জীবন সঙ্গিনী হবে? হতে আমি দেব না। আমার দেহের এক ফোঁটা রক্ত থাকতে আমি ওই মেয়েকে অন্যের কারো সঙ্গিনী হতে আমি দেব না। ওর যৌবন, ওর রূপ আমাকে পাগল করে তুলেছে। ওর যৌবন আমাকে আমাকে একেবারে দিশেহারা করে তুলেছে। ওকে ওকে আমার চাই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুরু। একদিন ঠিক এমন সময় ওর বাড়িতে যেতে হবে। ও যখন থাকবে না, তারপর শিলাকে এনে সোজা আপনার গাড়িতে। ঠিক বলেছিস, শুধু শিলাকে তুলে আনলেই চলবে না, ওই সঙ্গে আরো অনেক কিছু করতে হবে। কিন্তু একটা সমীর যদি এসে যায়? প্রথম থাবাটা মারব ওর মুখে, তারপর তারপর কি? তুই ওই ব্যাটার পেটে একেবারে চাকু চালিয়ে দিবি, ব্যাস সব ফিনিশ হয়ে যাবে।
কিন্তু মনে রাখবি হ্যাঁ গুরু। সময় নষ্ট একদম করা চলবে না। আজ তো আর কিছুই হলো না, চল বাড়ি ফেরা যাক। হ্যাঁ গুরু। আমি আমি সমীর রায়, তোমার হাজবেন্ড। এই এই শোনো, আর মাত্র 1 বছর, এর মধ্যে বিয়েটা সেরে ফেলি, তারপর লন্ডন যাবো। আমি বলছিলাম কি তুমি বিদেশে গিয়ে পাস করে এসে তারপর বিয়ের কথাটা মাথার মধ্যে নিও। না শিলা, তা হয় না। আমি আমি তোমাকে বিয়ে করতে গেলে আমি আমি সেখানে স্থির থাকতে পারবো না, কারণ কারণ সবসময় আমি তোমার কথাই ভাববো। আর আমাকে বিয়ে করে তুমি সেখানে গেলে তুমি আমাকে কিছুতেই ভুলতে পারবে না। তার চেয়ে বরঞ্চ তুমি আগে ভালো করে পাস করে এসো, তারপর বিয়ের কথাটা মাথায় নিও। তা হয় না শিলা, তোমাকে ভালোবেসে। আরে বাবা, তাতে কি হয়েছে? বিয়ের আগে তো অনেক মানুষই ভালোবাসা করে। তাছাড়া কথাটা তো আমি তোমাকে বলছি। না শিলা, লন্ডন যেতে এখনো 8 মাস। তার আগে তোমাকে আমি বিয়ে করে তোমাকে আমি স্ত্রীর স্বীকৃতি দেব। আমি আমি তারপরেই লন্ডন যাব। না গো না, আমি তো বলছি এই কটা দিয়ে নয় তুমি আমার সঙ্গে ফুটিয়ে প্রেম করে ফেলবে। বলি, বিয়ের আগে যদি প্রেম করি, সব প্রেম খরচ করে ফেলি, তাহলে বিয়ের পরে যে ধার করতে হবে, তুমি তো জানো না। যাক, বিয়ের আগে প্রেম করলে প্রেমের সুদ কিন্তু জমে যায় অনেক অনেক বেশি। বুঝতে পেরেছো মশাই? তুমি কি বলছো শিলা? তোমার কাছে আমার অনুরোধ, তুমি তুমি আমার ভালোবাসাকে এত ছোট করে দিও না। আমার আমার ভালোবাসার চেতনায় তুমি কামনা বাসনা ছিটিয়ে দিও না। দেখলা, আমি যে তোমার অযোগ্য, আমাকে আমাকে তোমার তো ঘৃণা করা উচিত। কেমন করে ঘৃণা করবো শিলা? তুমি যে আমার জীবনের ভালোবাসা দিশারি, তোমার মধ্যেই যে আমি খুঁজে পেয়েছি আমার জীবনের সান্ত্বনার পরশ পাথর। বেশ, তোমার যা করলে ভালো হয় তুমি সেটাই করো মশাই। আজ এই মুহূর্তে আমি ভগবানকে সাক্ষী রেখে, এই আকাশ বাতাসকে জানিয়ে তোমাকে আমি স্ত্রীর স্বীকৃতি দেব। এই এই দেখো, এই দেখো, এটা এটা আমার মায়ের সিঁদুর কৌটো। এই এই সিঁদুর দিয়ে আমি তোমার স্মৃতি রাগিয়ে দিলাম। তুমি কি করলে? না, দেখো দেখো স্বামী, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, আজ আমার ভীষণ ভালো লাগছে। আজ আমার এত বারবার মনে পড়ছে সেই তোমার আমার দুজনের প্রথম দিনগুলোর কথা। রঙে রসে দিন গুনেছি, গুনছি আরো গুনব, ভালোবেসে কাছে ডেকেছি, ডাকছি আরো ডাকবো। রঙে রসে দিন গুনেছি, গুনছি আরো গুনবো, ভালোবেসে কাছে ডেকেছি, ডাকছি আরো ডাকবো। রঙে রসে দিন গুনেছি। তোমায় পেয়েছি আমি, এত আশা করিনি। তোমায় পেয়েছি আমি, এত আশা করিনি। তোমার দয়ার কথা কোনোদিনও ভুলিনি। তোমায় পেয়েছি আমি, এত আশা করিনি। তোমার দয়ার কথা কোনোদিনও ভুলিনি। আসি যদি ব্যথা কবু, আমায় ভুলো না তবু।
আসে যদি ব্যথা কবু, আমায় ভুলো না তবু। কথা দাও মোর পাশে থাকবে তুমি আজীবন, ডাকছি আরো ডাকবো। কথা দাও মোর পাশে থাকবে তুমি আজীবন, ডাকছি আরো ডাকবো। রঙে রসে দিন গুনেছি, গুনছি আরো গুনবো। ভালোবেসে কাছে ডেকেছি, ডাকছি আরো ডাকবো, ডাকছি আরো ডাকবো, ডাকছি আরো। ভালো আছে তো? কোনো কষ্ট হচ্ছে না তো? আর ওই মাথার ব্যথাটা? পুলিশ ঠিক সময় তোমাকে নদী থেকে তুলে না আনলে আজ হয়তো তোমার বাঁচাতেই পারতাম না। কেন কেন আপনি আমাকে বাঁচালেন? আমি তো মরতেই চেয়েছিলাম। কেন কেন আপনি আমাকে বাঁচালেন? আচ্ছা, তোমাকে দেখে তো আমার ধনী বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, কিন্তু কেন কেন এরকম তুমি আত্মহননের পথ বেছে নিলে? সে অনেক কথা আমি আমাকে কিছুতেই বলতে পারবো না। না না, বলতে তোমাকে হবে। এত যখন শুনতে চাইছেন তাহলে শুনুন। কলেজে আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম। ছেলেটা খুব গরিব ঘরের ছেলে বলে আমার বাবা মামা কেউ তাকে মেনে নিতে পারেনি। আমাকে তাকে ত্যাগ করার জন্য বেশ চাপ দিতে থাকে। তারপর? আমি যদি তাকে ভুলিয়ে না যাই তাহলে ওরা তাকে ক্ষতি করে দেবে। সেটা সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তারপর তারপর কি হলো? যাকে আমি হৃদয় থেকেও বেশি ভালোবাসতাম তাকে ঘৃণা করেছি। তারপর তার ক্ষতি হোক তা আমি কিছুতেই চাইনি। তাই তাই তার মৃত্যুর আগে আমি নিজেই আত্মহরণের পথ বেছে নিয়েছি। না না, ওটা তুমি মোটেই ঠিক কাজ করনি। তোমাদের এই পবিত্র প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য তোমার বেঁচে থাকাটা খুব জরুরি। ডাক্তারবাবু, আজ থেকে তুমি আমার এই নার্সিং হোমে নার্সিং ইনচার্জ হয়ে থাকবে। আজ থেকে তোমার নতুন নাম হলো তুমি জুলি ম্যাডাম। ডাক্তারবাবু, আমি আমি কি আপনার দেওয়া দায়িত্ব পালন করতে পারবো ডাক্তারবাবু? নিশ্চয়ই পারবে। ডাক্তারবাবু, তোমাকে আমার নার্সিং স্টাফেদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। চলুন ডাক্তারবাবু চলুন। আমার নাম ছিদাম। আমি এই বাড়ির চাকর। আপনজনদের হারিয়ে আমি যে কত বছর ধরে এই বাড়িতে আছি তার হিসেব আমি করিনি। হিসেব করলে কষ্ট বাড়ে। ওই ওই দাদাবাবু যখন হাঁটতে পারতো না তখন আমি কোলে নিয়ে খেলাতাম। যখন প্রথম স্কুলে গেল তার ব্যাগ আমি সাজিয়ে দিতাম, যেভাবে যেভাবে নিজের বাপ আমার জন্য করেছিল। কিন্তু এই বাপ তো আজ আর নেই। এখন এখন এই বাড়ির প্রতিটি কোণে কোণে আমার ছোঁয়া। দাদাবাবুর জ্ঞান হওয়ার পর একদিন চুপি চুপি এসে আমায় বলল, ছিদামদা, তুমি আমাদের আপনজন, আমরা তোমাকে খুব ভালোবাসি। আমি অবাক। ছোট্ট দাদাবাবুর ছোট্ট হাতটা আমার হাতের উপর, যেন কেউ আমার ভাঙা মনটা জোড়া লাগিয়ে দিল। আমি কিচ্ছু বলতে পারিনি। কথা বলায় আটকে গেছে, চোখ ভিজে গেছে। আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু কিন্তু সেদিন ওই ছোট্ট দাদাবাবুর একটা কথা বলেই আমাকে নিজের মানুষ বানিয়ে দিল। আমি
আমি বুঝলাম ভালোবাসা ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা অনুভব করিয়ে দিতে হয়। আজ আমাকে কেউ অনুভব করিয়েছে। এই বাড়িতে আমি এতদিন শুধু কাজ করেছি, আজ প্রথমবার মনে হলো আমি একটা পরিবারও পেয়েছি। আজ আর আমার কোনো দুঃখ নেই। আজ শুধু মনে হচ্ছে আমারও একটা জায়গা আছে কারো হৃদয়ে। আমি আমি অনেক কাজ করি, আমার কষ্ট হয়, কিন্তু কিন্তু এই বাবুদের ভালোবাসা পেলে মনে হয় আপন জনকে ফিরে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার আপন জনকে ফিরে পেলাম। তবে হ্যাঁ, এই বাড়িতে আমি একমাত্র লোক যার ঘুম কম আর দৌড়ঝাঁপ বেশি। শিলামা আমার ঘরটাকে আনন্দে আনন্দে ভরিয়ে রেখেছে। হ্যাঁ, কোথায় গেলি রে ছিদাম? বাবা, হ্যাঁ? আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বাবা? ব্যস্ত হব না? হ্যাঁ, আনন্দে আনন্দে আমার যে বুকটা ভরে যাচ্ছে রে। ছিদাম, ওই ছিদাম, কোথায় গেলি রে? হ্যাঁ, ব্যস্ত হব না? আমার তোর তোর দাদা বাবা এখন কি করছে রে? দাদাবাবু মার ছবির কাছে গিয়ে কাঁদছে। হ্যাঁ, সব সব অ্যাটাচের মধ্যে তুই ভরে দিয়েছিস তো? হ্যাঁ শ্যামদা, সব ভরে দিয়েছো তো তুমি? আমার জামা প্যান্ট বই হ্যাঁ, পত্র সব 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 ভরে দিয়েছি। আচ্ছা আচ্ছা দাদাবাবু, মাঠান থাকবে আর তুমি চলে যাবে? বলছি, আমি কি আর চিরকালের জন্য যাচ্ছি? তাছাড়া তাছাড়া শ্যামদা, তোমরা তো সবাই আছো। একটা বছর পরেই আমি তো চলে আসবো। একটা বছর? কেন মা? হ্যাঁ, এখন এখন মন খারাপ করছে? হ্যাঁ শ্রীরাম, চল সব গাড়িতে মালপত্রগুলো তুলে নিয়ে আসি। চল চল রে শ্রীরাম, চল। হ্যাঁ, তোমরা তোমরা ততক্ষণ কিছু কথাবার্তা সেরে না, হ্যাঁ, আমরা মালপত্রগুলো গাড়িতে তুলে দিয়ে আসি। আয় রে শ্রীরাম, আয়। এই শোনো, তোমাকে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি যখন কাজ করে আসবো, তখন তখন কেবল আমরা তিনজন নই, আমরা আমরা শুধু চারজন হব। যা, আমার যে ভীষণ ভয় করছে জানো। কেন কেন কিসের ভয়? তুমি যদি আমি যদি আমি যদি আর বাড়ি না ফিরি। না, ও কথা বলো না, ও কথা বলতে নেই। তবে তবে কি? আসলে তুমি যেখানে থাকবে সেখানে তো ছিদামটাও নেই আর আমিও নেই। যদি তোমার শরীর খারাপ হয়, সেখানে তো ভালো ভালো ডাক্তার আছে। কেন হাসছে? শোনো শোনো, মন খারাপ করতে নেই। একটা একটা কথা ভুলে যাবে, তোমার আমার মাঝে যিনি উদয় হবে, তার তার নাম রাখবে সুরজিৎ, আর ব্যতিক্রম হলে সোমা। কেমন? কি হলো শিলা? হঠাৎ হঠাৎ হাসি চাপলে কেন? আজকে তিনি কি কাঁদতে আছে? এই আমার আমার যাত্রাপথকে তোমার এই চোখের জল দিয়ে এইভাবে পিচ্ছিল করে দিও না। আমি আমি আজ কত দূরে যাচ্ছি বলো তো? কোথায় তুমি আমাকে সান্ত্বনা দেবে, আর তার বদলে তুমি তুমি কাঁদছো। দেখো তো, যে বাবা আমাকে ছেড়ে এক দণ্ড থাকতে পারে না, সেই বাবা আজ আমাকে হাসি মুখে বিদায় জানাচ্ছে, আর আর সেখানে তুমি কেঁদে কেঁদে। আমি কাঁদবো কেন? আমি কাঁদছি না, আমার স্বামী লন্ডনে যাচ্ছে পড়াশোনা করতে। এটা আমার কান্নার কি আছে বলো? আমি হাসছি, আমি প্রাণ খুলে হাসছি।
শিলা তুমি কেঁদো না শিলা, তোমার তোমার কোনো ভয় নেই। আমি বলছি তো আমি কাঁদছি না। তুমি তুমি যে পৃথিবীর মতো সর্বং সহা, তুমি তুমি আমার ঘরের লক্ষ্মী, আমার আমার বাবার হাতের পাঁচ। তোমার কান্না মানায় না শিলা। তুমি ঠিক কথা বলেছো একদম। বাবা বাবা তোমাদের কথা শেষ হয়েছে বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। হ্যাঁ। দাঁড়াও, যাওয়ার আগে তুমি যাবার আগে আমি তোমাকে একটা প্রণাম করে নিই। না, শিলা, শিলা, না। তোমার হ্যাঁ বাবা। এ কি করছো বাবা তুমি? তুমি তো আমার শুধু ছেলে নয়, তুমি আমার একান্ত বন্ধু বাবা, তোমার স্থান আমার বুকে। আর বাবা বাবা, তোমার কাছে আমি শপথ করছি বাবা, লন্ডন গিয়ে আমি আমি ভালো ফল করে তবেই বাড়ি ফিরবো। শ্রীরামদা, শ্রীরাম, শ্রীরামদা, তুমি থাকতে আশা করি বাবার আর শিলার কোনো অসুবিধা হবে না। তুমি অন্তত আমি ফিরে না আসা পর্যন্ত শিলা আর বাবার খেয়াল রাখবে। তোমার বাবার কোনো অসুবিধাই আমি করিনি। জানি এই ছিলামকে এক ফোঁটা বেলায় তোমাদের হাতে তুলে দিয়ে বাবা বলেছিল, ছেদে বাবুরা খুব ভালো লোক, এই বাবুদের কথা কোনোদিন অবদ্ধ হবি নে। তাই আমি আজও শ্রীরাম, তোমাদের কথার অবদ্ধ হইনি। না শ্রীরামদা, সত্যি সত্যি তুমি খুব ভালো লোক। তুমি আমাদের শুধু বাড়ির চাকর নও, তুমি তো আমাদের বাড়ির এক পরম আত্মীয়। হ্যাঁ শ্রীরামদা, আর আর সময় নষ্ট করি না রে শ্রীরাম। ট্যাক্সিওয়ালা অনেকক্ষণ গাড়িতে বসে আছে, আমি বরং গাড়ির কাছে যাচ্ছি রে। বাবু আপনি যে ফটফট করছেন, শ্রীরাম, মানুষ কখন পড়ে যাবেন। আয় আয় শ্রীরাম। চলো 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 না। কি শ্রীরামদা সব কথা শুনলে তো? এখন তাহলে আমি আসি। বেশ, একটু দাঁড়াও, আমি এখানে তোমার পায়ের ধুলো মাথায় নিই। না 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 শিলা, না, তোমার স্থান আমার বুকে, আমার পায়ে নয়। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। জানি শিলা, জানি তুমি আমার লন্ডন যাত্রার খবরে কিভাবে তুমি ব্যাকুল হয়ে পড়েছো সে তো আমি দেখতে পাচ্ছি। যাক শিলা, এখন তাহলে আমি আসি। এই তাহলে সমীর বাবাজির বাড়ি। হ্যাঁ গুরু, এই হচ্ছে সমীর বাবাজির বাড়ি। আজ বাবাজি পড়তে গেল লন্ডনে, আর তার বিবি সে যাবে আজ স্মৃতি সদনে। গুরু, একটু আস্তে করে কথা বলুন। আরে আমি তো আসতেই কথা বলছি। গুরু, ওই কে যেন আসছে। ওই সমীর ব্যাটার ভাব আসছে। হ্যাঁ গুরু, কে ওই ব্যাটা অন্ধ। কে কে কথা বলছে? কে? তোমরা তোমরা কারা? হ্যাঁ? কে? কে তোমরা কারা? সিনেমা কে কে কারা কথা বলছে বাড়ির মধ্যে?
ফেলে দিয়েছি। আমার বাবার সিদ্ধান্তই ঠিক। আমার বাবা বলেছিলেন, আমার বাবা বলেছিলেন, খোকা তোর বয়স যখন 70 পেরোবে তবেই তোর মাথায় বুদ্ধি খুলবে। তাই দেখছি আজ আমার মাথায় এত বুদ্ধি। রাখো তোমার বুদ্ধি। আজ আমি একা, ছেলেটা যে কোথায় গেল, আজ কত বছর পেয়ে গেল, কত কত লোক পাঠালো, কাগজে টিভিতে সন্ধান চাইলাম, কেউ তার সন্ধান দিতে পারলো না। আমি যে আর থাকতে পারছি না। দেখো কাণ্ড, আপনি একটু একা থাকার চেষ্টা করুন, তারপর দেখবেন সব ঠিক হবে। তিনি তো সবাইকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখেন না। আরে কেউ আগে আর কেউ দুদিন পরে। আমার এখন সব দিক দিয়ে সর্বনাশ চলছে। দেখো কাণ্ড, আবার কি তোমার সর্বনাশ হলো? আমার কারবার প্রায় লাঠি উঠে গেছে। যাদের সঙ্গে আমি শেয়ারে কারবার করছিলাম তারা তিনজনে মদ খাইয়ে আমার মনে ফুর্তি ধরিয়ে দিয়ে আমার আমার কারবারের অনেক কিছুই সই করে নিয়েছে। সব ওরা তাদের নামে করে নিয়েছে। আরে বলেন কি মশাই, আপনি কি এর একটা বিহিত করবেন না? হ্যাঁ হ্যাঁ, বিদ আমি একটা করবই। সোজা কথায় কিছু হবে না। আমার পিস্তলের গুলি দিয়েই ওদের আমি তিনজনকেই একটা একটা করে শেষ করব। এই মাঠ বিশ্বাসঘাতক আমার আমার সব সম্পত্তি আমাকে সরিয়ে করা আত্মসাৎ করবি, তা আমি এত সহজে হতে দেব না। আপনি শুধু শুধু এত উত্তেজিত হচ্ছে। আমাকে ওরা যত দুর্বল ভাবে আমি কিন্তু তত দুর্বল নই। আমার নাম অমর মল্লিক। ঘুঘু দেখেছি, ঘুঘুর ফাঁদ এখনো দেখেনি। আহ, শুধু শুধু এখানে দাঁড়িয়ে চিৎকার করছে। তুমি জানো না আজ আমার মাথা দাউ দাউ করে জ্বলছে। আজ আমার নিজের কিছুই নেই, সব সব ওরা বেইমানি করে নিয়েছে। বেঈমানি? দেখো কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, ওরা বলো চালাক। শালা শালা 10 লাখ খরচরে জল আমার সর্বস্ব সর্বস্ব আত্মসাৎ করেছে। আপনি শুধু শুধু কাঁদছেন। না না, আমি মঞ্চ যাই। আমার বয়স হয়েছে তো, এইসব কান্নাকাটি আমার মোটেই ভালো লাগছে না। না, আমি চলি, আমি এখন চলি। আমি এখন কি করি? সারা জীবনের সম্পদ সঞ্চয় করার উদ্দেশ্যে বিভ্রান্ত উল্কার মতো আমাকে স্বার্থের পথে ছুটে যেতে হবে। আমার মাথায় দাউ দাউ করে চলছে। আমি একদিন ওই পর্ণাদের কথায় আমার ভগ্নিপতি ভাগ্নিকে কত কটু কথা বলেছি। আমি ভাগ্নিকে বাড়ি ছাড়া করেছি। আর যদি তারা আমার পাশে থাকতো
আমি নাচ শুনতাম, আমার কিছুই হতো না, আমার কিছুই হতো না, সব আমার দোষ, সব আমার। না না, আমি দোষী নই। কে 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 তুমি? পুলিশ 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 আমাকে তাড়া করেছে। আমার আমার বাড়িতে আমার বাড়িতে কি চাই? না না, কিছু চাই না। এই পুলিশের হাত থেকে বাঁচার রেহাই পাওয়ার জন্য আমি শহর থেকে পালিয়ে এসেছি। এই লুকাবার চেষ্টা করছি। যেখানেই যাচ্ছি সেখানে সেখানে পুলিশের সাইরেন বাজছে। ওই তো আমি 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 কোথায় লুকাই, আমি কোথায় লুকাই, ওই সাইরেন বাজছে, আমি চলি, আমি চলি। কিছুই তো বাঁচছে না। মনে হয় লোককে আসতো পাগল। আবার এও হতে পারে আমার মতো ওর সম্পত্তি কেউ আত্মসাৎ করেছে, তাই ক্ষোভের উত্তেজনায় ও তাকে গুলি করে মেরেছে। তারপর পুলিশের হাত থেকে রক্ষা পাবার জন্য ও চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তবে তবে ও আতঙ্ক রকম করছে। কিন্তু আমি এই সবটাকেই পৃথিবী থেকে দূর করে দিয়ে শুরু করব নতুন জীবন। কিন্তু আমার দ্বারা না না, অসম্ভব বলে কিছু নেই। মানব জীবনে এই অসম্ভবের নিয়ম প্রাণপণ প্রচেষ্টা, সেই সেই প্রচেষ্টাই আমি করব। আমার এই বিশেষ পার্টনার এবং তাদের অনুগতদের আমি একাই একাই পৃথিবী থেকে দূর করে দেব। আজকের দিন ডাক্তার দাদা দেখবেন আমি আপনার হসপিটালের সমস্ত কাজ করে দেব। হ্যাঁ, নার্সের আমাদের দরকার আছে ঠিকই, কিন্তু কিন্তু তুমি তো এখন কোনো কাজই করতে পারবে না। না ডাক্তার দাদা, আমি সাধারণ মেয়েদের মতো একেবারে সম্পূর্ণ সুস্থ, আমি সব কাজ করতে পারবো দাদা। না না, ওটা তোমার মুখের কথা। 3 মাস ধরে তোমার চিকিৎসা চলছে, তুমি মোটেই এসব কাজ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি জানো তুমি এখানে কিভাবে এসেছো? কিভাবে এসেছি? তোমাকে একটা গাড়িতে করে দুষ্কৃতীরা তুলে নিয়ে যাচ্ছিল। পুলিশ শুনতে পায় তোমার চিৎকার, পিছন থেকে পুলিশ গুলি চালায়, তারা তোমাকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়। তারপর সেখান থেকে তোমাকে অচৈতন্য অবস্থায় এই নার্সিংহোমে তুলে আনা হয়েছে এবং এবং কিছুদিন পরে তুমি একটা পুত্র সন্তান প্রসব করেছো। এখন এখন আমাদের কাজ তোমাকে প্রশাসনের সাহায্য নিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া। প্লিজ প্লিজ ডাক্তার দাদা, আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। আমি আপনার বোনের মতো, আপনি চেষ্টা করলে এই হসপিটালে আমাকে যে কোনো একটা কাজ আপনি পেয়ে দিতে পারেন। পূর্বের কোনো কথাই তো আজ আমার মনে পড়ে না। আপনি আমাকে বাঁচান ডাক্তার দাদা, আপনি আমাকে বাঁচান। বোন, হসপিটালের তো একটা নিয়ম আছে, সেই নিয়ম লঙ্ঘন করে আমি কিছুই করতে পারবো না। তবে তবে চেষ্টার কিন্তু আমি কোনো রকম ত্রুটি রাখবো না। কোথায় তোমার বাড়ি? কে তোমার স্বামী? আত্মীয় পরিজন, আচ্ছা কারো কথা তোমার মনে আসছে না? আমি কি কিছুই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি তোমার অবস্থা। ডাক্তার দাদা, আজ আমার কেউ না থাকলেও আপনি তো আমার দাদার মতো, আমি আপনার বোন। আপনি পারেন না দাদা? বোনের জন্য
একটা কাজের ব্যবস্থা করে দিতে? পারবো, পারবো বোন, পারবো। আমারও একটা বোন ছিল, তাকে আমি খুব খুব ভালোবাসতাম। ডাক্তার দাদা, ডাক্তার দাদা, হ্যাঁ হ্যাঁ বোন, আজ আমি কথা দিচ্ছি তোমাকে আমি একটা কাজের ব্যবস্থা নিশ্চয়ই করে দেব। শুধু তাই নয়, যতদিন তোমার পূর্বের কথা মনে না আসে বা তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ না নিয়ে যায়, ততদিন তুমি আমার বাড়িতে থাকবে আমার বোন হয়ে। ডাক্তার দাদা, হ্যাঁ বেশ দাদা, তাই হবে। আমি আপনার সত্যিকারেরই বোন। ভগবান যা করেন সবই মঙ্গলের জন্যই করেন। জানো শিলা, আজ কতদিন ধরে আমি তোমাকে হসপিটালে খুঁজে বেড়াচ্ছি। চলো চলো শিলা, বাড়ি ফিরে চলো। এটা আমার খোকা। দেবো না, কাউকে দেবো না, আমি আমার খোকাকে কাউকে দেবো না। হায় ভগবান, আমি কে? ডক্টর, আমার স্ত্রী আমায় চিনতে পারছে না। এ কি পোড়া কপাল আমার। আপনার স্ত্রী একটা বড় ধরনের আঘাত পেয়েছে, তাই পূর্বের একটা কথা উনি মনে করতে পারছেন না। কিন্তু আপনি এতদিন কোথায় ছিলেন? আমি একটার পর একটা হসপিটাল খুঁজে বেরিয়েছি ডাক্তার বাবু। হ্যাঁ হ্যাঁ বোন, উনি যা বলছেন তাই তো হয়েছে। যাও তুমি তোমার স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যাও। ডাক্তার দাদা, আমি আজ আর দেরি নয় বোন। ডাক্তার দাদা, হ্যাঁ বোন, পরে তুমি একদিন আমায় তোমার বাড়ি নিয়ে যাও। আপনি আজই চলুন স্যার, আমাদের সঙ্গে আজই চলুন। না দাদা, পাশের রুমে একটি খুব অসুস্থ রুগী আছে, আপনি আপনার স্ত্রীকে আজকে সঙ্গে করে বাড়ি নিয়ে যান, আমি পরে একদিন আসবো। চলি বোন, সাবধানে যেও। ডাক্তার দাদা, আসুন, চলো শিলা, তুমি বাড়ি ফিরে চলো। বাড়িতে তোমার জন্য সবাই হাউ হুতাশ করছে। ওই খোকাকে আমার কোলে দাও শিলা, আমার খোকন সোনা দাও। তুমি বেদনা আমার হৃদয়ে, স্মৃতি তুমি বেদনা। এটাই তো সেই স্মৃতি সদর। হ্যাঁ, আমি কিন্তু খুঁজে ঠিক জায়গাতেই এসে পড়েছি। আশা করি নিশ্চয়ই এখানে একটা আমি কাজ পাবো। আপনি এখানে? তুমি এখানে? দেখো কাণ্ড, বয়স হয়েছে আমার ঠিকই, তা বলে কি কেউ কাজ আমাকে একটা দেবে না? আমি কাজের ধান্দায় এখানে এসেছি। আমিও ঠিক তাই জন্যই এখানে এসেছি। লোকের মুখে শুনেছি স্মৃতিচরণ এন্টারপ্রাইজে কর্মী নিয়োগ হচ্ছে। আপনি এখানে কাজের ধান্দায় এসেছেন? আমাকে দেখে তোমার আশ্চর্য লাগছে তাই নয়? লাগাটাই স্বাভাবিক, কিন্তু তোমার আবার কি হলো?
টাকা পয়সা সোনা দানা কিছুই কি নেই? দেখো কাণ্ড, আপনি জানেন না অমর বাবু, নামে বেনামে পায়ে আমার 200 বিঘা জমি ছিল। খাজনা দেওয়ার অভাবে সরকার পুরোটাই ভেস্টল্যান্ড করে নিয়েছে। তাই আজ আমি এখানে একটা কাজের ধান্দায়। তা তো ঠিক কথা। এই জগতে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে। আমার ইচ্ছা করে না, আর এই জগতে আমার বেঁচে থাকার অধিকার নেই। কেন কেন কেন? আমি লোভী, আরো চাই করে করে নিজের আখেরে গোছাতে গোছাতে ভুলে গেছি আন্তরিকতা। তাই জন্য তো আমি রোজ ঠাকুরের কাছে ডাকি। ঠাকুরকে দেখে লাভ নেই, মানুষের মধ্যেই আছেন ভগবান। কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে ভুলে গেছি। তাই আমার মতন একজন প্রভাবশালী ব্যবসায়ী আজ রাস্তার ভিখারি। আমি এক সময় কত লোককে চাকরি দিয়েছি, আজ আমি রাস্তার ভিখারি। অমর বাবু, এই লেবারের জন্য স্মৃতিচরণ এন্টারপ্রাইজে কাজের জন্য এসেছি। গাড়ি গাড়ি বাড়ি ফ্ল্যাট কি ছিল না আমার, শুধু ছিল না আমার মতো মানুষকে ভালোবাসার ভাষা। আপনি ঠিকই করেছেন অমর বাবু। আমি আর বাবু নেই, আমি রাস্তার ভিখারি। আজ জগতের মানুষের কাছে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, দেখো কাণ্ড, কি বলতে ইচ্ছে করছে? হে জগৎবাসী, আমার মতো কেউ মানুষকে অবহেলা করবে না। আত্মীয় স্বজনকে কেউ অবহেলা করবেন না। অমর কাউকে বাবু। ছোট মনে দেখবেন না। আমাদের সমাজে কেউ ঘৃণার পাত্র নয়। ঘৃণার পাত্র শুধুই আমাদের মতো অর্থলোভী মানুষ নয়। আমরা টাকার অহংকারে ভুলে যাই না। আমাদের কর্তব্য জ্ঞান। বন্ধুগণ, আপনারা দেখবেন আমাদের সমাজে আমাদের মতন অনেক বড় লোক অর্থ পিচার মায়া মমতা নেই। তারা নিজের লোককেও ঠকাতে কোনোদিন দ্বিধাবোধ অমর বাবু, অমর বাবু, দ্বিধাবোধ করে না। অমর বাবু, আপনি ওই কথা বলছেন? অমর বাবু, আপনি ওটা বলছেন অমর বাবু? পুলিশ বিভাগের শকুনের চোখ এড়িয়ে অনেক কষ্টে আমি তোমাকে নিয়ে এসেছি এখানে। এই হলো আমার বাড়ি, তবে তোমার বাড়ি নয়। তবে আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। থাকবো না, আমি এখানে একটা মুহূর্ত থাকবো না। তোমার স্বামী আমি নয়, সে বেটা আজ লন্ডনে। আর আজ তুমি এই স্মৃতি সদনে। আর এই তোমার গোপাল অম্বলের মতো একদিন আস্তে আস্তে বড় হয়ে উঠবে, আর সে আমার গুন্ডা হবে, আমার ব্যবসার কাজে লাগবে। আর পালানোর চেষ্টা করায় একদিন ওই ভম্বলের মাকে আমি একেবারে শেষ করে দিয়েছি। আর তোমাকে
আমার কথার অবাধ্য হলে একদিন 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 তুমি ঠিক পুলিশের হাতে ধরা পড়বেই পড়বে। না না না, আমি এত সহজে ধরা পড়ব না। কত হিসেব নিকেশ করে তবেই আমি এই সাম্রাজ্য গড়ে তুলেছি। তাই সেখান থেকে আমাকে খুঁজে পাওয়া ওই পুলিশ প্রশাসন তো দূরের কথা, স্বয়ং ভগবানেরও নেই। আর আমি আর হতে দেব না। নিজের কানে যখন শুনেছি আমার মাকে আমি আর এই নোংরা পা খাটতে দেব না। আমার মাকে আমি দেবালয়ে প্রতিষ্ঠা করেছি, এই মাকে আর আর আমি নোংরা পা খাটতে দেব না। কোচি ছেলে কোচি, শালা ভূতের মুখে রাম না অমল। হ্যাঁ, ভোমলা স্নেহ মায়া মমতা বছর হয়েছে ঠিকই, কিন্তু কঠিনও সে হয়েছে। আজ আমি যাকে মা বলেছি তাকে আর আমি এই নোংরা পা খাটতে দেব না। প্রয়োজন হলে আমি ওই পথে পথে ভিক্ষে করে খাবো, তবু অসম্মানের রাজভোগ খাওয়ার থেকে আমি আমি আর নোংরা পা খাটতে চাই না। যারা এখানে এসে প্রবেশ করে তারা আর কেউ কখনো বাড়ি ফিরে যেতে পারে না। যদি এখান থেকে কেউ পালাবার চেষ্টা করে তাহলে সে আর কখনো তার নিজের বাড়িতে ঢুকতে পারে না। আমি ওটাকে গুন্ডা তৈরি করব। হ্যাঁ, না গুরু না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমি তা হতে দেব না। মা, মা গো, আমি তোমার পায়ে হাত দিয়ে শপথ করছি আমার আমার শেহের ভাইকে আমি এত সহজে নোংরা কাটতে দেব না। কিন্তু বাবা, তুমি আমার খোকনকে বাঁচিয়ে রাখতে পারবে তো? হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি পারবো। সারা মহাপুরুষের বাচ্চা, দুধ কলা দিয়ে এতদিন তোদের আমি কাল সব পুষেছি। তোকে তোকে সায়স্তা করার ওষুধ আমার জানা আছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, যান যান। মা, তোমার কি কোনো পূর্বের কথা মনে পড়ে না? হ্যাঁ? যদি নাই বা আসে তুমি তুমি শুনে রাখো মা, তোমাকে আমি সব কিছু ব্যাখ্যা করে বলছি। কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই আমি বুঝে উঠতে পারছি না। ওই ওই শয়তানের সঙ্গে তোমার শ্বশুর সহ বাড়ি চাকরকে মেরে তোমাকে গাড়িতে তুলে দিয়েছিলাম। পুলিশ তাড়া করতে হাত পা বেঁধে তোমাকে ফেলে চলে এলাম। তারপর ওই শয়তান ওই ওই হাসপাতাল থেকে খুঁজে খুঁজে তোমায় বার করেছে। তুমি তুমি বিশ্বাস করো মা, এক কাজ আমি আর করতে চাইনি। তাই বলছি মা, মা তোমার ছেলেকে মেরে ফেলবো ওই শয়তান। না না, আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। তোমার ছেলেকে দাও মা, আর বলো তোমার আত্মীয় স্বজন কোথাও আছে, আমি সেইখানেই দিয়ে আসি। তোমার ছেলে মানুষ হবে। আমার তো কে কোথায় আছে আমার কিছুই মনে পড়ছে না। তবে তবে তুমি এক কাজ করো, মা বলো। আমি তোমার হাতে একটা চিঠি লিখে দিচ্ছি। তুমি হাসপাতালে ওই ডাক্তার পলাশ রায়কে দিয়ে দিও, দেখবে সে নিশ্চয়ই আমার খোকাকে মানুষ করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি এসো মা, দেরি করলে ওই শয়তানটার হাতে ধরা
নিয়ে যাবো। এসো বেশ এসো মা, চলো। এসো। বুঝে জানি তাই আজ কতদিন হয়ে গেল কম্বল দুটো খুন করে গা ঢাকা দিয়েছে, ওদেরকে আমরা ধরতে পারছি না, কিন্তু আর তো দেরি করা যাবে না। লোকের মুখে শুনেছি আজকালও নাকি ভালো মানুষ হয়ে গেছে। আইনের চোখে ফাঁকি দেয় একটা নতুন কায়দা। স্যার স্যার এই রাস্তাটা স্যার বড় অদ্ভুত। দিনের বেলা তো লোক কম, আর এখন তো একেবারে শ্মশান। কম্বল এমন জায়গা বেছে নেয়নি তাই যেখানে মানুষ কম অথচ ভয় বেশি। স্যার স্যার একসাথে স্যার দুটো খুন একটা লোক এত ঠান্ডা মাথায় কি করে করে? সমস্ত খুনিরা রক্ত পিপাসা হয় না, কেউ কেউ কখনো কখনো হিসাব করেও খুন করে। আর কম্বল হচ্ছে সেই জাতের। লোকেরা বলছে ওনাকে স্যার ছায়ার মতো আসে যায়, ভয় করে না। ছাওয়া কখনো কখনো আলো পেলে ধরা পড়েনি তাই ওই আলোটাকে আমাদের খুঁজে বের করতে হবে। স্যার যদিও আমাদের ধরে ফেলে? তাহলেই বুঝবে পুলিশ এখনো রাস্তায় হাঁটে, লুকিয়ে নয়। ভয় পাস না, ভয় পেলে সর্বদা হাত কাঁপবে, আর হাত কাঁপলে বন্দুক করে কথা শোনে না। থাকলে ভয়টা একটু কমই লাগে স্যার। আমি না থাকলে এই দায়িত্বটা থাকবে। স্যার শুনছেন? ওই স্যার কুকুরটা হাহাকার করছে, কিন্তু কই স্যার? কই? কোনো তো মানুষ দেখতে পাচ্ছি না। কুকুর আমাদের অনেক সময় সতর্ক করেনি তাই। শুনো, যদি কোনো ছায়া কখনো চলতে থাকে ওর গন্ধই আমাদের পথ দেখাবে। ওকে আমাদের অনুসরণ করছে। হ্যাঁ, যদি কেউ থাকে ওকে দেখো না নিতাই, চোখে চোখ রেখে লড়াই করতে চাও না। কম্বল হচ্ছে সেই জাতের, দেখলে রুখে দাঁড়ায় না, ডাইরেক্ট খুন করে। স্যার স্যার এই গলিটা স্যার মনে হচ্ছে কেউ আমাদের হচ্ছে আমাদের চারপাশে স্যার কেউ আসে। আমরা একা নেই নিতাই, কিন্তু ভয়কে সর্বদা বন্ধু বানাও। ভয় আমাদের সতর্ক করে, আর সতর্ক না হলে ওইটা আমাদের লক্ষ্য। কম্বল আমাদের পরীক্ষা করছে, যতক্ষণ না আমরা ভয় পেয়ে পিছ পাচ্ছি ততক্ষণ ও শক্তিশালী। স্যার আমার মনে হচ্ছে ও আমাদের স্যার সামনে রয়েছে। যদি থাকে ও আমাদের দেখে নেবে নি তাই, কিন্তু মনে রাখো ভয়কে সর্বদা কাজে লাগাও, আমরা কিন্তু হারবো না। স্যার হিটা বুঝতে যাচ্ছে স্যার, আমরা কি স্যার বাঁচবো? আমরা বাঁচবো নি তাই, কিন্তু একটা শর্ত আছে, ভ্রমণকে ধরার আগে আমাদের এই ভয়কে ধ্বংস করতে হবে। ঠিক বলেছেন স্যার। হৃদয় খুলে চালাও, এগিয়ে চলো। বন্ধু ছুটে বেড়াচ্ছে, চলো আমরা তুমি এনকাউন্টার করি। কৃষ্ণলীলায় ব্যস্ত থাকে হঠাৎ, অর্থাৎ কৃষ্ণের সেবাদাসী হয়ে থাকে। অন্যদিকে সমীর লন্ডন থেকে পড়াশোনা করে ফিরে কোর্টে ওকালতি করে, কিন্তু শিলাকে খুঁজতে থাকে গ্রাম থেকে শহর, তন্ন তন্ন করে ঘুরে বেড়ায়। একদিন শিলার কণ্ঠে সেই পুরনো গান শুনতে পেয়ে সমীর সেখানে পৌঁছায়। গিরিধারী জাগো জাগো গিরিধারী, ও গো জাগো জাগো গিরিধারী। গিরিধারী জাগো জাগো গিরিধারী, ও গো জাগো জাগো গিরিধারী। যশোদা জীবন
যশোদা জীবন জগ জগ চিত ললিতা বিশাখা সখা নল কিশোর দুর্গতি নাশন দুর্জন শাসন দুর্গতি নাশন দুর্জন শাসন নিতে তুমি মা বিভাবরী জাগো জাগো গিরিধারী ও গো জাগো জাগো গিরিধারী গিরিধারী জাগো জাগো গিরিধারী ও গো জাগো জাগো গিরিধারী ও গো জাগো জাগো গিরিধারী। কে তুমি? তোমার তোমার গান আমাকে এখানে টেনে আনলো। কে তুমি? আপনি কি? শিলা, শিলা, তুমি তুমি এখানে? শিলা, শিলা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সমীর রায়। আমি 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 তোমার স্বামী। স্বামী? না, ওই নামে আমার কোনো স্বামী টামী কেউ ছিল না। দেখে মনে হচ্ছে আপনি ভদ্র মানুষ। যান, আপনি পাশের রুমে গিয়ে বসুন। শিলা, আমি আমি তোমার স্বামী। আমি হন্যে হয়ে আজ তোমাকে খুঁজছিলাম। তুমি আমাকে ভুল বোঝো না শিলা। ভুল আমার হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু মিঠাই আপনি এসব উল্টোপাল্টা কথাগুলো বলছেন। বলছি তো আমি আপনাকে চিনি না। শিলা, 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 তুমি বিশ্বাস করো, আমি আমি ভুল জেনে শুনে করিনি। সেদিন সেদিন যদি তোমাকে সঙ্গে করে নিয়ে লন্ডনে যেতাম, তাহলে তাহলে হয়তো কেউ আমরা কষ্টগুলো পেতাম না। এইসব আপনি কি বলছেন? সমীর বাবা জীবন ঠিকই বলছেন। তোমাকে তোমাকে আমি জোর করে এখানে তুলে নিয়ে এসেছিলাম। কষ্ট কথার কষ্ট কি, তোমার একটি ছেলেও রয়েছে, সেটি অন্য কোথাও মানুষ হচ্ছে। আপনি আপনি সমস্ত কিছু আজ ফিরে পেয়েছেন। এবার এবার এই কাগজটাই একটু সই করে দিন। কি আছে? কি আছে রে? এই কাগজটা কি আছে? আপনার আপনার অনেক সম্পত্তি, টাকা পয়সা রয়েছে, আমি সবই জানি। তাই আর কি একটা উইল পত্র করে দিলেই আমি এখান থেকে চলে যাব। তবে এটা সত্য যে আপনার স্ত্রীর সতীত্ব আমি কোন রকম হরণ করিনি। এখানে তোমার স্ত্রীকে আমি একেবারে সতী সাবিত্রী করে রেখে দিয়েছি। এসো, এসো শিলা, এসো, এসো শিলা। দিন, এখানে সই করে দিন। আপনার আপনার স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না, শয়তান। তুমি তুমি এটাকে একবারে শেষ করে দিলে। আমি মেয়ে অষ্টমানবিকতার, আমি যদি
শিলা মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, আজ আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, তুমি তুমি আমার স্বামী, তুমি শিলা আমার স্বামী। শিলা আমি তোমার শিলা। না না, করে কিন্তু না। শিলা শিলা চলো, এই মুহূর্তে চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। না না না, তার হয় না গো, তার হয় না। এখান থেকে যাবো, আর কোনো মুখ যাওয়ার নেই। সমাজ সমাজ আমাকে কিছুতেই ভালো চোখে মেনে নেবে না। তুমি মেনে যাও, না তুমি শিলা, এখানে না, মেনে যাও। না, আমি এখান থেকে যাবো না। না না, যাবো না কি? আমি শুধু তোমাকে একটা প্রণাম করে নেই, একটা প্রণাম। তুমি এবার চলে যাও। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? সবাই সবাই জানে এই নোংরা জায়গায় এলে কোনো মানুষ আর ভালোভাবে এখান থেকে ফিরে যেতে পারে না। তাই তুমি যাও, তুমি চলে যাও। তুমি চলে যাও, এখানে তো পুলিশ এসে পড়বে। তুমি চলে যাও, তুমি এখান থেকে আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো শিলা। না না, তা হয় না। তুমি ওই পুলিশ আসছে, তুমি অন্য রাস্তা দিয়ে এখান থেকে চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। পুলিশ এসে জানুক আমি ওই শয়তানটাকে খুন করেছি। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। এক্ষুনি পুলিশ এসে পড়বে, তুমি চলে যাও। জোর হাত করে বলছি, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এক্ষুনি যে পুলিশ এসে পড়বে, পুলিশ এসে তোমাকে তোমাকে যে চলে যাও। না না, ওই তো পুলিশের বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। তুমি দেরি করো না, তুমি এখান থেকে চলে যাও। একে কে খুন করলো? নিতাই, একে কে খুন করলো? আমি খুন করেছি অফিসার। আমি ওই শয়তানটাকে নিজে হাতে খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। স্যার, এত স্যার ফুল মার্ডার। এই স্মৃতিচরণকে আমরা ধরার জন্য কতদিন ধরে কোঁত পেতেছিলাম, আর আপনি ফুল মার্ডার করে দিলেন। না, আমার মা খুন করেনি, আমি খুন করেছি। মানে আমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি স্মৃতিচরণকে খুন করেছি। আমাকে অ্যারেস্ট করুন। নিতাই, আসামিকে তাড়াতাড়ি গাড়িতে তুলো। শিলা শিলা এসো শিলা, আমরা দুজন আমাকে ফিরে চিনতে যাই। পারছো বোন? আমি ডাক্তার পলাশ রায়। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি আপনাকে চিনতে পেরেছি। আমি চিনতে পেরেছি দাদা আপনাকে। আমি তোমার জন্য একটা নতুন উপহার এনেছি। আমার জন্য আপনি আবার কি নতুন উপহার নিয়ে এসেছেন দাদা? এসো এসো সুরজিৎ, এসো। চিনতে পারছো? একে চিনতে পারছো? না দাদা, আমি তোকে চিনতে পারছি না। দীর্ঘ 12 বছর আগে তোমার যে ছোট্ট খোকনকে আমার কাছে রেখে এসেছিলে, সেই খোকন আজ এত বড় হয়েছে। সুরজিৎ, ইনি তোমার গর্ভধারিণী মা, আর উনি হচ্ছেন তোমার বাবা। মা, হ্যাঁ, আজ আমরা সবাই আপনজনকে ফিরে পেলাম।